সরস চিঠি পর্ব ৩। স্নেহা ভিতরে আসলো। মাইশা রুমে ঢুকে বোরকা খুলতেই মাইশা হুড়মুড়িয়ে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে কি? কি হয়েছে মাইশা? এভাবে কান্না কেন রে? ধুর বোকা, বস তো এখানে। একদম কাঁদবি না, এখনো সেই ছোট্টটি রয়ে গেলি। কি হয়েছে? খুলে বল সব। আজ তোর সব শুনবো। কিচ্ছু লুকাবি না আমাকে, বল। মাইশা কিছুক্ষণ অঝরে কাঁদলো, এরপর ক্ষীণ কণ্ঠে বলল, স্নেহা জানিস, হাসান আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। স্নেহা একটু শক্ত হয়ে বলল, সিদ্ধান্ত জানিয়েছে? দেয়নি তো। মায়েশা একটু থমকে গেল। স্নেহা এমন করে বলল কেন? ওকে কিছু বলতে না দিয়ে স্নেহা পুনরায় বলল, কেন এমন সিদ্ধান্ত নিতে যাবে না বল? আমার তো মনে হয় আরো আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কি বললি তুই? আমার বান্ধবী হয়ে এমন কথা তুই বলতে পারলি? স্নেহার এমন কথা শুনে মাইশার চক্ষু তো চড়ক গাছ। কি বললো এটা স্নেহা? আরো আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? স্নেহা ওর জামার একটা কোণ ধরে বলল, এটা কি পরেছিস? কেন? বল কি পরেছিস? তো বাসার মধ্যে আর কি পরবো? কেন আর ভালো জামা নেই? নতুন কাপড় নেই? আছে তো, ওগুলো কোথাও গেলে পরি। এমনিতে বাসায় এগুলোই পরি। কোথাও বের হলে বোরকা পরিস না? তা তো অবশ্যই। তাহলে তখন ভিতরে এসব স্বাভাবিক জামা কাপড়গুলো পরলে বা ক্ষতি কি? কেউ তো আর দেখবে না। আর বাসায় তো তোর স্বামী দেখবে। এত কষ্ট করে টাকা কামাই করে সেটা দিয়ে তোর জন্য সুন্দর সুন্দর জামা কিনে দেয়, সেটা তুই পরবি। সে দেখবে, দু চোখ ভরে দেখবে। ছেলেদের সুখ এটা। তো আজ এসে তোকে যা পড়া দেখলাম, এতে তো আমারই বিতৃষ্ণা তৈরি হয়েছে। ভাবছি ভাইয়া এতদিন সহ্য করলো কি করে। তুই কি আমাকে ইনসাল্ট করছিস? স্নেহা মাইশার হাত ধরে খাটে বসালো, মুখটা ওর দিকে ঘুরিয়ে গাল দুটো টেনে দিয়ে বলল, শোন পাগলি, ছেলেরা সৌন্দর্যের পাগল। বাহিরে কত শত সুন্দরী ইচ্ছায় অনিচ্ছায় চোখে পড়ে। অনেক সময় প্রয়োজনে কথাও বলতে হয়। তো নফস তখন খুব অসুয়াশা দেয়, ধোঁকা দেয়। ওই নারীর প্রতি পুরুষকে আকৃষ্ট করতে চায়, কিন্তু সেই ব্যক্তিত্ববান হওয়ায় সেই ফাঁদে পা দেয় না। নিজ স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে না। তো দিন শেষে সে যখন ঘরে ফিরে, তখন তার স্ত্রীকে যদি বাহিরে দেখে আসা সুন্দরীদের চেয়ে অধিক সুন্দরী আর পরিপাটি হিসেবে না পায়, তবে ধীরে ধীরে সে ওই স্ত্রীর প্রতি আকর্ষণ হারাতে থাকে, বাহিরের সেই নারীদের প্রতি আকৃষ্ট হতে থাকে। আর এভাবে চলতে থাকলে বিপথগামী হতে সময় লাগে না। এখানে দোষ কার বলতে পারিস? আসলে দোষ না, এখানে স্ত্রীর অলসতা আর উদাসীনতাই দায়ী। এইটুকু বলতে স্নেহাকে থামিয়ে দিয়ে মাইশা বলল, আমি বিয়ের কিছুদিন পর থেকে দেখছি, প্রথম কয়েক মাস বেশ ভালোই ছিল। এরপর থেকেই কেমন জানি বদলে যেতে থাকে। ঘরের সব কাজকর্ম আমি নিজের হাতে করি, আর মা বাবা সহ পরিবারের সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করি। যখন যেভাবে বলে সেভাবেই করি। তবুও যতদিন যাচ্ছে আমার প্রতি তার অবহেলা যেন বেড়েই চলেছে। কি করব আমি বল? আজকের হাসান আর সেই আগের হাসান নেই, অনেক বদলে গেছে। কিছু শক্ত কথা বলি, মাইশা কিছু বলছে না। কি মনে করবি জানি না, তবে বলা উচিত বলে মনে করছি। একটা কথা সবসময় মনে রাখবি, কারো মনের অবস্থা বুঝতে চাইলে সর্বপ্রথম নিজেকে তার স্থানে বসাবি। এরপর তার মতো করে কিছুক্ষণ ভাববি, তার স্থানে তুই নিজে থাকলে কি করতি? এই প্রশ্নটি নিজেকে সবসময় করা দরকার। এতে করে অন্যকে বোঝা সহজ হয়, যেমনটা আমি নিজে করি। আমিও তো একটা মেয়ে। আর প্রায় কাছাকাছি সময়ে আমাদের বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড আর হাসান ভাইয়া দুজনই খুব রসিক ও ভালো মনের মানুষ। আমি তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তোর ক্ষেত্রে এমন হলো কেন? মাইশা নিশ্চুপ। স্নেহা বলেই যাচ্ছে, আজ খোলামেলা কিছু কথা না বললেই নয়। ছোট থেকেই তোকে জানি আমি, তাই ভূমিকা না রেখে যা বলার সরাসরি বলছি। একটা জিনিস মনে রাখবি, দিন শেষে ছেলেরাও কিন্তু মানুষ। আবেগ, অনুভূতি আর অভিমান তাদেরও আছে। আছে প্রস্ফুটিত জুঁই চামেলির ন্যায় কোমল একটি হৃদয়। আছে নিষ্পাপ শিশুসুলভ ছেলে মানুষের একটি মন। কিন্তু দায়িত্ব আর বাস্তবতার ভারে সেগুলো চুপসে যায়, ভুলিয়ে দেয় এসবের কথা। এরা মেয়েদের ন্যায় আবেগ, অনুভূতি আর অভিমান বহিঃপ্রকাশ কেন যেন করতে পারে না। এটা কি তাদের ব্যর্থতা, না সত্যি দায়িত্ব আর বাস্তবতার ভার?
ভেবে দেখা উচিত। জানিস, এরা বড় নিষ্ঠুর প্রকৃতির হয়। নিজেদের জন্য এরা একটুও কাঁদতে পারে না। এটা কি ঠিক? অন্তত নিজেদের জন্য হলেও কি একটু কাঁদতে পারা উচিত নয়? আমার মনে হয় কি জানিস, কাঁদাটা বোধহয় এদের সাথে মানায় না। এরা অনেকটা রাবার প্রকৃতির হয়। যত ইচ্ছা টেনে ছেড়ে দিবি, মুহূর্তেই আগের জায়গায় ফিরে আসবে। এরা অনেকটাই রবটের মতো। চাহিদার সুইচ অন করলেই পটাপট চাহিদা মিটিয়ে যায়। কি এরা? এদের নিয়ন্ত্রণ যে মিয়া নামক এক কমল কিপ্যাডের মাঝে। এদের অস্তিত্ব যেন চাহিদা মিটিয়ে যাওয়ার নিমিত্তে। এর বিপরীতে এ সকল রোবটিক ছেলেদের অভিমানের অধিকার থাকতে নেই। থাকতে নেই মুখ লুকিয়ে নিভৃতে একটু অশ্রুসিক্ত হওয়ার অধিকার। সেসব কি এদের মানায় বল? এরা এসব ন্যাকামো করলে কাজ করবে কখন? একটু পরে যে আবার চাহিদার সুইচ অন হয়ে যাবে। মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সহ সকল প্রয়োজন মেটাতে সবাই তখন লাগবে। সেখানে ব্যর্থ হলে তো লাঞ্ছিতই না হতে হয়। সেটা আমরা মেয়েরা কি একটু বোঝার চেষ্টা করি? অনেক সময় আমরা নিজেরাই সেই লাঞ্ছনার নায়িকা বনে যাই। আমার মা বাবা, সে তো এক পায়ে, ভাই বোন কিংবা প্রতিবেশী, সে যেন বাতাসে ওড়ে। জানিস তো, কবি লেখকদের অনুভূতি শক্তি যে মারাত্মক ধরনের। তারা জীবন প্রবাহের নানান ঠুনকো বিষয়কেও শব্দালঙ্কারের জাদুতে জীবন্ত করে তুলতে পারে। কিন্তু এই অবাগা ছেলেদের অব্যক্ত কথন সেই কবি লেখকদের অনুভূতিকেও ছুঁয়ে দিতে পারে না। এজন্য দেখবি কবিদের কলম শুধু মেয়েদেরকে ঘিরেই নাচে। ছেলেদের যেন তারা চেনেই না। অভাগা হওয়া ভালো, তাই বলে এতটা? তুই বল, এটা কি ঠিক? এরা যে এতটা অভাগা ও অপায়া হয় আগে বুঝিনি আমি। এদের কাজ শুধু ছায়া দিয়ে যাওয়া। এই রোবটিক জীবন প্রবাহে ছায়া পাবার অধিকার নেই এদের। থাকতে নেই অসুস্থতার বাহানায় বিশ্রাম নেওয়ার অধিকারও। এদের কাজ রক্ত পানি করে চাহিদা মিটিয়ে যাওয়া, কিন্তু রক্তবর্ধক খাবার খাওয়ার সময়টুকু এদের নেই। সর্বদা খাই খাই পানা এদের জন্য না। কোনো রকম ঠেলে ঠুলে মুখে কিছু পুরে দিয়ে ঢোক ঢোক করে কয়েক গ্লাস পানি সাপ্লাই দিয়ে দিলেই ব্যাস। রোদে পুড়ে কালো হয়ে যাওয়া, ধুলাবালিতে নোংরা হয়ে যাওয়া, হাত পা টুকটাক কেটে কুটে যাওয়া, এসব নিয়ে তেমন মাথা ব্যথা নেই এদের। সৌন্দর্যটা এদের জন্য নার্সিং। চামড়ার রং দিয়ে এরা কি করবে? এটা কারো প্রয়োজন নেই। প্রয়োজন যেটার সেটা তো হইল টাকা। সেটা হলেই হয়। ছেলেদের চামড়া টামড়া অত ধর্তব্য না। আর আমাদের সাদা চামড়া ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য না। কেননা আজকাল মেয়েদের মান হলো রঙে, আর ছেলেদের মান হলো ধনে। এজন্যই তো কেউ দৃষ্টি দেয় না কারো মনে। বড় আজব দুনিয়া, তাই না? ধুলো বালি, ও তো গোসল দিলেই ফিনিশ। আর টুকটাক কেটে কুটে গেলে মুখে থেকে একটু লালা লাগিয়ে দিয়ে কাজে মনোযোগী হওয়াই বেটার। এদিকে হাতে প্রচন্ড কাজ আর কপালে চিন্তার ভাঁজ নিয়ে একটা ছেলে যখন ক্লান্ত বন্ধনে ঊর্ধ্বাকাশে দৃষ্টি ফেরায়, তখন সে কি ভাবে, কাকে ভাবে? যেহেতু তুই জানিস না, এতদিন জানার চেষ্টাও করিসনি, সেহেতু অজানাই থাকুক। সব বিষয়ে যে জানতে হবে এমন তো কোনো কথা নেই। আর ওদিকে কেউ একজন ভাবে ও আর আগের মতো নেই। আগের সেই কেয়ারিং, শেয়ারিং আর ভালোবাসা এখন শুধু স্মৃতি। প্রিয়তমা, বাবা মা, ভাই বোন, এমন ভাবনার বাহিরে কেউই আর অবশিষ্ট থাকে না। সকলের এক সুর, ও আর আগের মতো নেই। এই কথাটি যখন কোনো ছেলেকে সরাসরি বলা হয়, তখন ছেলেটির কেমন লাগে, ওর ভেতরটাতে কেমন অনুভূতি হয় তখন? জানা আছে কি? তবে কি জানিস, আমি নিজেও মাঝে মাঝে ভাবি, আচ্ছা, আসলেই কি ছেলেরা কিছুদিন পর আর আগের মতো থাকে না, নাকি দায়িত্ব ও বাস্তবতার ভারী বোঝা তাকে আর আগের মতো থাকতে দেয় না? এই দুয়ের মাঝে কোনটা হতে পারে? তোর মনে কি উত্তর আসে? ওদেরকে নিজের মতো করে এভাবে অনুভব করার চেষ্টা কর, দেখবি কষ্ট হবে না। হুটহাট প্রতিক্রিয়া দেখাবি না। হজম শক্তি বাড়ানোর চেষ্টা কর। যার শারীরিক হজম শক্তি ভালো, সে সুস্থ থাকে। আর যার কথা হজম করার শক্তি ভালো, সে সুখী হতে পারে। বিদ্রোহী মেয়েরা সুখের মুখ দেখতে পারে না, আর অলস মেয়েরা সুখ ধরে রাখতে পারে না। এক মনে স্নেহার কথাগুলো শুনে যাচ্ছে মাইশা।
অবাক চোখে স্নেহার দিকে তাকিয়ে বলল, তুই ছেলেদেরকে এতটা ফিল করতে পারিস? ঠিক তা না, আমি আমার স্বামীকে আমার সর্বোচ্চটা দিয়ে ফিল করার চেষ্টা করি। ওর মন যা চায় সেটাকে বলার আগেই করে ফেলার চেষ্টা করি, আর রবের কাছে অবিরাম দোয়া করি। ব্যাস, আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। খুব ঈর্ষা হচ্ছে রে। দেব চুলটা না? ন্যাকামো ছেড়ে যা বললাম ঠিকঠাক পালন করার চেষ্টা করবি। আর একটা বিষয় হলো, একবার যেটা বলে দ্বিতীয়বার সেটা যেন আর তোকে বলতে না হয়। খুব সিরিয়াস থাকবি এই বিষয়টাতে। কারণ ভালোবাসা হলো পেন্সিল রবারের মতো। পেন্সিল ভুল করে লিখলে রবার তা মুছে দেয়, কিন্তু এগোই ভুল বারবার লিখতে থাকলে শেষমেশ খাতাটাই কিন্তু ছিঁড়ে যায়। স্নেহার কথাগুলো মাইশাকে খুব ছুঁয়ে যাচ্ছে, ভেতরটা তোলপাড় করে ফেলছে। ওর চাহনি, অঙ্গভঙ্গি এমনটাই বলছে। পরম আকুলতা মাখানো করুণ চাহনি স্নেহার প্রতি। জমে থাকা রাজ্যের অভিযোগ শুরু করার আগেই যেন যথাযথ প্রেসক্রিপশন দিয়ে ফেলল, যেমনটা অভিজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে হয়। এক আকাশ বিস্ময় নিয়ে মৃদু সুরে স্নেহাকে জিজ্ঞেস করলো, এই স্নেহা, আমার জন্য তুই একটু দোয়া করিস। আমার মন বলছে তুই দোয়া করলে কিছু একটা হবে। স্নেহা ওর কপালের চুলগুলো সরিয়ে গালের পাশে আলতো করে দু হাতে চেপে ধরে বলল, কেন করবো না? তবে তার চেয়ে বেশি কাজ হবে তুই নিজে দোয়া করলে। আচ্ছা বলতো, নিজের জন্য, নিজের স্বামীর জন্য মন ভরে দোয়া করেছিস কখনো? স্নেহার প্রশ্ন শুনে মায়েশা খানিকটা বিব্রত হলো। কি উত্তর দেবে স্নেহাকে? দোয়া তো দূরে থাক, নামাজটা ইদানিং নিয়মিত আদায় হচ্ছে না, কিন্তু এসব স্নেহাকে বলা যাবে না। যে আমি কিনা স্নেহাকে নামাজের জন্য কত শত বলে বুঝাতাম, আজ সেই আমি। সি সি। মায়েশা এভাবে কিছুক্ষণ নিজেকে প্রবোধ দেওয়ার জন্য সুমিত ফিরিয়ে পেয়ে বলল, আচ্ছা স্নেহা, তুই তোর স্বামীর জন্য কি দোয়া করিস সেটা এখন তো আমার পার্সোনাল বিষয়। তুই তোর স্বামীকে যেমন দেখতে চাস তোর রবের কাছে তেমন দোয়া করবি। তুই তোর সংসারকে যেভাবে সাজাতে চাস তোর রবের কাছে সেভাবেই চাইবি। মাইশা ভাবনার জগতে কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। সে তার স্বামীকে কেমন দেখতে চায়? ওর ভাবনায় ছেদ ফেলে স্নেহা বলল, পাশাপাশি নিজেকেও এমনভাবে গড়তে হবে যেভাবে তোর স্বামী চায়। সেটাও রবের কাছ থেকে চেয়ে নিতে হবে। প্রয়োজনে স্বামীর কাছ থেকেও সাহায্য নিতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ হলো, তোরা এখনো সন্তান নেওয়ার কোনো প্ল্যান করিসনি কেন? মায়েশা নিশ্চুপ, খানিকটা লজ্জা পেয়ে গেল, কিছু বলতে পারল না। স্নেহা আবার প্রশ্ন করলো, কারো শারীরিক কোনো সমস্যা? মায়েশা মাথা দুলালো, হুম, সমস্যা নেই। তো? স্নেহা কিছুটা রেগে গেল। কারো কোনো সমস্যা নেই তবুও 5টা বছর চলে গেল, সন্তান নেওয়ার কোনো প্ল্যান করিসনি কেন? আমি তো একদম শুরুতেই তোর ভাইয়াকে জানিয়ে দিয়েছি আমরা সন্তান নিতে দেরি করব না। উনিও আর নিষেধ করলেন না। তাই প্রথম থেকেই আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে যাইনি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সন্তানের বয়স 4 বছর। বিশ্বাস করবি কিনা জানি না, সন্তান নেওয়ার পর থেকে আমাদের ভালোবাসা দিন দিন আকাশচুম্বী হয়েছে। মাঝে মাঝে যদিও টুকটাক মানবিমানের বালাই হানা দিয়েছিল, কিন্তু সন্তানের মুখটা দেখলে সবকিছু হাওয়া হয়ে গেছে। এই সন্তানটা আমাদের জন্য অনেকটা অঘোষিত বিচারক হিসেবে কাজ করেছে। আমাদের দুজনের মধ্যে ধৈর্যই করুক, সন্তানের মুখের দিকে চোখ পড়লেই অকপটে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিই। ব্যাস, ওর সেই নিষ্পাপ চেহারাই আমাদের মাঝে মীমাংসার রায় দিয়ে দেয়। প্রতিটা মেয়েরই এমন করা উচিত। বিয়ের পর যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নেওয়া উচিত। এতে করে সংসারের ভিত মজবুত হয়, অন্যথায় সংসারটি দোদুল্যমান থাকে। সামান্য বাকবিতণ্ডায় ডিভোর্স লেটার চোখে আসে। শুরুতে বেবি না নিয়ে বড় ভুল করে ফেলেছিস। স্নেহার কথা শুনে মায়েশা কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে প্রথমে কিছুদিন একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম। শুরুতে তোর ভাইয়া বলেছিল আমরা সন্তান নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু আমি ভাবলাম শুরুতে বেবি নিলে জীবনটা কেমন একপেশে হয়ে যাবে। তাই কিছুদিন একটু রিল্যাক্স থেকে নিজেদেরকে এনজয় করি, ফ্রেশ থাকি, এরপরে সময় করে না হয়। থাক, এখন না হয় ডিভোর্স লেটার হাতে নিয়ে চিরদিনের জন্য রিল্যাক্স হয়ে যা, এনজয় কর জীবনকে, আমি গেলাম। এই বলে স্নেহা উঠে দাঁড়িয়ে গেল। এই এই রাগ করিস না প্লিজ, ভুল করে ফেলছি, এখন কিছু একটা কর, আর না হলে আমার গলা টিপে মেরে ফেল, এরপর চলে যা। ভয় নেই, নিজেকে দায়ী করে চিরকুট লিখে যাব। রেগে গা জ্বলছিল স্নেহার,
কিন্তু মাইশার অভিমানী কথা শুনে মন ভিজে গেল। বসে পড়ল আবার। শোন পাগলি, তোর সাথে আমি রাগ করে থাকতে পারি? অনেক দোয়া করি তোর জন্য, কিন্তু আমি দেখছি তোর নিজের কিছু ভুলের কারণেই আজ তোর এই দশা। এখন কি করতে পারি আমি? আমাকে স্পষ্ট করে কিছু বল। মাইশার দিকে ভুরু কুঁচকে তাকালো স্নেহা। বলল, তো এতক্ষণ যা বলেছি তা কি অস্পষ্ট করে বললাম? মাইশা কিছুটা লজ্জা পেল। বুঝেছি, টেনশনে কিচ্ছু কানে ঢোকেনি। জানতাম ঘন্টাখানেক বকবক করার পর বলবি। কি যেন বললি? যেমনটা সেই প্রাইমারি থেকে করে আসছিস। আজও সেই অভ্যাস গেল না। এজন্য আমিও একটা চিঠি নিয়ে এসেছি। বাব্বাহ! চিঠি? কি চিঠি দেখি? কার চিঠি? এটা বিয়ের কয়েকদিন পর প্রথম যখন আমাদের বাড়িতে বেড়াতে গেলাম, তখন আমার বড় ভাবি আমাকে দিয়েছিল। চিঠিটা ভাবির বিয়ের সময় তাকেও কোনো একজন দিয়েছিল। ভাবি আমাকে খুব আদর করে। যেকোনো সমস্যা আমি নির্দ্বিধায় ভাবিকে বলতে পারি। তো তিনি আমাকে শেষমেশ কানে কানে বলে দিয়েছিল দ্রুত যেন সন্তান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেই। আমি খুব লজ্জা পেয়েছিলাম তখন। তবে এই কথাটি খুব ভালোভাবে মনে গেঁথে নিয়েছিলাম। মূলত ভাবির সেই পরামর্শটি আমার জীবনে সুখ এনে দিল। বাকিটা আমার দোয়া, চেষ্টা আর তোর ভাইয়ের আন্তরিকতা। সর্বোপরি রবের এহসান। সুখের প্রকৃত মালিক তো তিনিই। তাকে অসন্তুষ্টি করে কখনো কেউ সুখী হতে পারে না। অথচ এই সহজ সমীকরণটি আমরা বুঝি না। হাজার সালাম তোর বড় ভাবিকে। শুধু হাজার সালামে কাজ হবে না, নিজেরও সেই পরামর্শ অনুযায়ী আমল করতে হবে। এখন ভাইয়ের সাথে আলোচনা করে খুব দ্রুত সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিবি। আর যেই বিষয়গুলো বললাম, মাথা ঝাঁকিয়ে সেগুলো মনে করে আমল করার চেষ্টা করবি। আর এই নে চিঠিখানার একটা ফটোকপি। আসল চিঠিটা আমার কাছে। ওটাকে আমি আজীবন আগলে রাখবো, ইনশাল্লাহ। আচ্ছা, আজ আসি রে। সন্ধ্যা হতে চলল। বাসায় গিয়ে মাহিরের আব্বুর জন্য আজ একটা স্পেশাল আইটেম বানাবো। ভালো থাকিস। স্নেহা এই বলে চিঠিটা মাইশের হাতে দিয়ে বোরখাটা পরে নিয়ে রুম থেকে বের হলো। মাহিরের আব্বু, চলো, সন্ধ্যা হতে চলল। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। ভাবি, অনেকদিন পর আসলেন, আজ না হয় থেকে যান। ধন্যবাদ ভাই। আরেকদিন সকাল থেকে না খেয়ে থেকে বিকাল হলেই চলে আসবো। রাতে আচ্ছা মতো খেয়ে দিয়ে মায়ের সাথে ইচ্ছা মতো গল্প গুজব করে সারা রাত পার করে দেব। আজ তো খেয়ে এসেছি, তাই সরি। যাই ভাইয়া। স্নেহার কথা শুনে হাসান বেশি না, গুনে গুনে 2 টাকা কাশি দিল। আদিব মুখ ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। স্নেহা বলল, কি ব্যাপার মাহিরের আব্বু? চলো না। ও হ্যাঁ, চলো।